প্রথম অধ্যায়ের খুব ভালো একটা রিভিউ চলতেছিল আমাদের, এবং আমরা প্রথম অধ্যায়ের এগুলো ছিল আমাদের কোয়েশ্চেন, এবং সেখান থেকে অলরেডি আমরা অর্থায়নের সংজ্ঞা, অর্থায়নের যে মূল 4টা কার্যাবলী সেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি, সবই কমপ্লিট। তারপরে আমরা গত ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট যে অর্থায়নের নীতিগুলো, হ্যাঁ, যে 3টা নীতি, ঝুঁকি ও মুনাফা নীতি, তারল্য মুনাফা নীতি আর পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। কারণ এই তিনটা, এগুলো, এই টপিকটা হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই টপিকটা থেকে। তো এই 3টা টপিকও আমরা গত ক্লাসে বুঝে নিয়েছি। যদি কেউ মিস করে থাকো একটু স্ক্রিনশটটা রাখতে পারো। অর্থনীতি সমূহ, ঝুঁকি ও মুনাফা নীতি, তারপরে আছে বিষয়টা চিত্র দিয়েও দেওয়া আছে। মুনাফা নীতি 3 বা 4 মার্কের জন্য ব্যাখ্যা করার প্রয়োজন হবে এক্সাম হলে, পরীক্ষার খাতায়, তখন অবশ্যই চিত্রটা অ্যাড করবা। এরপরে ছিল তারল্য ও মুনাফা নীতি, এটাও আমরা শিখেছিলাম। উম, এরপরে ছিল পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি, যেটা থেকে অনেক কোশ্চেন হয়, কমন হয়ে গেছে একদম, টিচাররাও বিরক্ত হয়ে গেছে এটা থেকে কোশ্চেন করতে করতে। যাই হোক, তারপর শিখে রাখতে হবে, যে কোনো সময় আবার চলে আসতে পারে। তো এগুলো আমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি। এখন একটা টপিকে যাব, সেটা হচ্ছে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা। এটা কিন্তু তোমার এই টপিকটা কিন্তু আসে মাঝে মাঝে, এই ঘতে এটা সম্পর্কে ব্যাখ্যা করতে হয়। দেখা যায় কোনো একটা প্রতিষ্ঠান এমন কিছু কাজ করতেছে যেটা দেখে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা তার অর্থায়নে সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে কাজ করতেছে, এবং এটা জরুরি। অর্থায়নের ক্ষেত্রে এটা কিছু নৈতিক বিষয়কে ইন্ডিকেট করে আসলে, যে আমরা অর্থায়নের ক্ষেত্রে আমার এমন কিছু করব না যেটা করতে যে আসলে আমরা কোনো পক্ষের ক্ষতি করে ফেললাম, সেটা করা যাবে না। এই বিষয়গুলো অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার আওতায় পড়ে। এখন সেগুলো কোনগুলো বা কিভাবে উদ্দীপক দেখে বুঝতে পারবা, সেটা আমি একটু তোমার ব্যাখ্যা, মানে খাতায় লেখার জন্য আমার মনে হয় জব দিতে হবে, যেটা 3 বা 4 মার্কের জন্য। আর কারো 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 হাতে লেখা আছে ইয়া বড় বড়, তারা তো বেশি লিখে ফেলে। তবে বিষয়টা হচ্ছে যে একটা মিনিমাম লাইন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় কিন্তু, ঠিক আছে? তো ওকে, আমরা তোমাকে জানাবো ভালো করে, ওগুলো নিয়ে বলার কিছু নয়। তো আমরা শুরু করতে পারি, মনে হয় অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা দিয়ে শুরু করবো। যে 10 মিনিট পার হয়ে গেছে, আমরা শুরু করতে পারি। তো অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণকে বোঝায়। আমরা জানি একটা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, আর সমস্ত পক্ষে স্বার্থ রক্ষা করতে হয়, এটা কিন্তু জরুরি এই সামাজিক ব্যাপারে। তো সেকেন্ড প্যারায় দেখো, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করতে হয়। যেহেতু এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের প্রতিযোগিতা করে, আর এই প্রতিষ্ঠান টিকে থাকতে হলে তাদেরকে এই কৌশলটা প্রয়োগ করতেই হয়। সে নৈতিক দিক মানুক না মানুক, যদি এটা সে সামাজিক দায়িত্ব না মেনটেন করে, তাহলে সে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার চান্সটাই অনেক বেশি হয়, লং রানে সে টিকে থাকতে পারে না। আচ্ছা, বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করতে হয়। অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো উল্লেখ করা হলো। এই যে তোমাকে পক্ষগুলো মনে রাখতে হবে, যে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা আসলে কোন পক্ষের প্রতি দায়িত্বকে বোঝায়। ও ভোক্তাদের প্রতি, বা ভোক্তা তাদেরকে প্রতিষ্ঠান বা অর্থায়নের ক্ষেত্রে বা মুনাফা অর্জনের ক্ষেত্রে অবশ্যই এমন কিছু করবে না যার দ্বারা ক্রেতা বা ভোক্তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই তাদের স্বার্থটা বজায় রেখে তাদেরকে সর্বোচ্চ সেবা বা সুবিধাটা দিতে হবে কিন্তু প্রতিষ্ঠানকে। ওকে, তো ক্রেতা ও ভোক্তাদের প্রতি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ তারা হচ্ছে মেইন, তাই না? ক্রেতারা যারা, তারা হচ্ছে কিন্তু প্রধান একটা প্রতিষ্ঠানের জন্য। কারণ তারা যদি পণ্য না কিনে বা তারা যদি সেবা গ্রহণ না করে, তাহলে প্রতিষ্ঠান দ্রুতই হারিয়ে যাবে। 2 নাম্বার, শ্রমিক কর্মচারীদের প্রতি দায়িত্ব। অবশ্যই প্রতিষ্ঠানে যারা শ্রমিক কর্মচারী আছে তাদের প্রতি, যে তাদের প্রতি ন্যায্য বিচার করা, তাদের প্রতি যে তাদেরকে ন্যায্যভাবে তাদের যে পাওনা সেটা পরিশোধ করা, সঠিক সময়ে তাদের পাওনা পরিশোধ করা, এগুলো খেয়াল রাখতে হবে। শ্রমিক কর্মচারীদের প্রতি একটা প্রতিষ্ঠানে যে যে সকল দায়িত্ব পালন করা উচিত সেটাও খেয়াল রাখবে। এটা কিন্তু অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার আওতায় আসে টপিকটা, হ্যাঁ।
তারপরে বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব, যারা বিনিয়োগ করতেছে, তার মানে এই প্রতিষ্ঠানে যারা অর্থ বিনিয়োগ করেছে বা যারা এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা হতে পারে, যারা শেয়ার কিনতে পারে, যারা শেয়ার হোল্ডার এই প্রতিষ্ঠানের, তারাই কিন্তু বিনিয়োগকারী। আর এই বিনিয়োগকারীদের কেউ খেয়াল রাখতে হবে যে যারা শেয়ার হোল্ডার বা যারা মালিক তাদেরকে যেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ঋণদাতাদের প্রতি দায়িত্ব। যারা প্রতিষ্ঠানে ঋণ দিচ্ছে অবশ্যই তাদের ঋণ কি যথাসময়ে পরিশোধ করতে হবে, কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। ঋণ নিয়ে ঋণ খেলাপি হওয়া যাবে না। তাহলে এটা অবশ্যই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করবে। আচ্ছা, এরপরে হচ্ছে সরকারের প্রতি দায়িত্ব। এমন কোনো কাজ করা যাবে না যেটা সরকারি নির্দেশনার বাহিরে। এই জন্য সরকারি নির্দেশনা মেনে সেই অনুযায়ী কিন্তু সরকারি নির্দেশনা বাহিরে যায় এরকম কিছু বা বিপক্ষে যায় এরকম কোনো কার্যক্রম করে এটা প্রতিষ্ঠানের লং রানে ক্ষতির কারণ হয়েই দাঁড়াবে। সম্প্রতি তোমরা জ্যাকমার একটা ঘটনা, জ্যাকমাকে তোমরা চিনো মনে হয়, মোটামুটি আলিবাবার প্রতিষ্ঠাতা। জ্যাকমাকে এখন জি খুঁজে স্যার, পাওয়া 2 মান্থের যাচ্ছে না, জন্য সম্ভবত এই মিসিং নিউজটা হয়ে গেছে। তোমরা পেয়েছো। হ্যাঁ, তো জ্যাকমা যেটা এই দেশের পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলার কারণেই কিন্তু দেখো যে আহ, এই এখন সে একটা কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো একটা প্রতিষ্ঠান আসলে উচিত না এটা, যে একটা দেশের সরকার যা থাকবে সেইটার পক্ষই প্রতিষ্ঠানের জন্য কাজ, মানে সেটার বিপক্ষে যে কাজ করতে গেলে আসলে প্রতিষ্ঠানটাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যখন কেউ একটা প্রতিষ্ঠান পরিচালনা করবে এক্ষেত্রে সরকারের বিপক্ষে যে কিছু না করাটাই ভালো। এটা একটা সামাজিক দায়বদ্ধতার আওতায় পড়ে। মানে বিষয়টা এরকম যে বস ইজ অলওয়েজ রাইট বলে না, ওরকম এখানে সরকার যখন থাকবে আমাকে সেই সরকারের নিয়ম অনুযায়ী আমাকে আমার প্রতিষ্ঠান চালাতে হবে। আমি যদি সেটা বিপক্ষে যাই তাহলে সেটা আমার প্রতিষ্ঠানের জন্য, আমার প্রতিষ্ঠানের কর্মচারী বা সকলের জন্য কি সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এই জন্য সরকারের প্রতি দায়িত্ব বলতে বোঝাচ্ছে সরকারি যে নিয়ম কানুন সেটা মেনেই আমাদেরকে কাজ করতে হবে, প্রতিষ্ঠানে কাজ করতে হবে। অন্যান্য ব্যবসায়ীদের প্রতি দায়িত্ব। অনেক সময় কি হয় আমরা নিজেরা বিজনেস করতেছি, পাশাপাশি অন্য যারা আমাদের প্রতিযোগী অন্যান্য ব্যবসায়ীরা তাদেরকে আমরা ছোট করার চেষ্টা করছে বা তাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে, এই ধরনের টেন্ডেন্সি রাখাটা ঠিক হবে না। হুম যে তোমরা যেমন দেখছো যে এরকম লাইফ বয়ের হ্যান্ড ওয়াশের মানে এরকম একটা, হ্যাঁ, তো দেখবা যে এরকম একটা অ্যাড ছিল না লাইফ বয়ের হ্যান্ড ওয়াশের, তো মনে হয় যে কি না কোনটার যেন, যে তোমরা এরকম একটা ছিল না, আমি জানি না তোমরা দেখছো না, তোমাদের মনে আছে ভালো, যে যেমন ধরো যে এখন করোনার 20 সেকেন্ড সংস্কার করতে হয় বিষয়টা, তাই না? তো এরকম অনেক সময় কি হয় যে হ্যাঁ, যখন বলা হচ্ছে যে এটা 10 বা 15 বা 20 সেকেন্ড ব্যবহারে জীবাণুটা দূর হবে, এখন কোনো প্রতিষ্ঠান বলছে না এটা মাত্র 5 সেকেন্ডে জীবাণু দূর করে দিবে। তো এই যে এরকম করে কি করতেছে আরেকটা প্রতিষ্ঠান অনেক সময় তার যে থিমটাকে সেটাকে মানে হেয় করার চেষ্টা করে, অনেক সময় কোনো একটা প্রতিষ্ঠানের কনসেপ্টকে ছোট করার চেষ্টা করে। তো এইভাবে একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ের শত্রুতা বশত হোক বা তাকে প্রতিযোগী মনে করে তাকে ছোট করার চেষ্টা। স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। করে। স্যার, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, মাঝখানে ফোন চলে আসার কারণে নেট চলে গিয়েছিল। ওকে, হ্যাঁ, আমরা টপিকে ফিরে আসি, এটা ইম্পর্টেন্ট টপিকে আলোচনা করছিলাম। তো অর্থনীতি সামাজিক দায়বদ্ধতা আসলে মানে আমি যেটা দেখছি আর কি, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যেটা করে যে এই বিষয়গুলো একটু এলোমেলো ভাবে জাস্ট কোনো রকম ব্যাখ্যা করে দেয়
বাট তোমার এই ব্যাখ্যাটা অবশ্যই গঠনমূলক হতে হবে। কিভাবে ব্যাখ্যা করবা সেটার গাইডলাইন কিন্তু এখানে আছে। আমি চাইবো যে সবাই এই প্যাটার্নটা ফলো করবা। তো অন্যান্য ব্যবসায়ীদের প্রতি দায়িত্বের ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছি। আগে আমাকে এটা বলো যে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে যে পক্ষগুলোর প্রতি যে দায়িত্ব, সেই ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, গুড, ঠিক আছে। এখন ধরো যে উদ্দীপকের ভেতরে এরকম এই যে এরকম বিভিন্ন পক্ষের দায়িত্বের পালনের কথা বোঝালো, তখন তুমি কিন্তু বুঝে ফেললা যে এখানে প্রতিষ্ঠান কি করতেছে আসলে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা পালন করছে। ওকে, তো অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে প্রতিষ্ঠান যে সকল সুবিধা পেয়ে থাকে, তো সামাজিক দায়বদ্ধতা যদি সে মেনটেন করে তাহলে সে কি কি সুবিধা পাবে? দেখো, কর্পোরেট ভাবমূর্তি বৃদ্ধি পায় যখনই একটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি সদয় এবং শ্রমিক কর্মচারীদের প্রতি অনেক দায়িত্ববান, ক্রেতা ভোক্তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে, যারা ঋণদাতা তাদেরকে সঠিক সময়ে ঋণের কিস্তি পরিশোধ করে দেয়, ঋণ পরিশোধ করে দেয়, সরকারের সকল নিয়মকানুন মেনে চলে। যখন সবগুলো বিষয় দেখা যায় তখন অটোমেটিক্যালি ওই পেছনে ভাবমূর্তি কি হয়, অনেক বেড়ে যায়, সবার কাছে সে ভালো, তখন তার মানে গ্রোথ স্টেজে সে সে খুব দ্রুতই সার্ভাইভ করে কিন্তু অনেক বড় পর্যায়ে পৌঁছে যেতে পারে। সো কর্পোরেট ভাবমূর্তিটা বৃদ্ধি পায়। ওকে, 2 নম্বর হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের আনুগত্য এবং শ্রদ্ধা অর্জন করা যায় স্বাভাবিকভাবেই। এই যে যে পক্ষগুলো আছে এখানে দেখলা যে যে ছয়টা, এই যে পক্ষগুলো, অবশ্যই তাদের কি আনুগত্য এবং শ্রদ্ধাও অর্জন করা যায়, যেহেতু তারা সবগুলো নিয়ম কানুন মেনেই চলতেছে, সকল পক্ষের যথাযথ দায়িত্ব পালন করতেছে। এই কারণেই তারা যেমন শ্রমিক কর্মচারীদের আনুগত্য পায়, ভোক্তাদের আনুগত্য পায়, একই সাথে সবার শ্রদ্ধাটা অর্জন করতে পারে। এটা প্রতিষ্ঠানের জন্য এবং প্রতিষ্ঠানের দীর্ঘদিন টিকে থাকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। থার্ড, শেয়ার হোল্ডারদের আত্মবিশ্বাস রক্ষায় সহায়তা করে। যখন শেয়ার হোল্ডারের প্রতি দায়িত্ব, শেয়ার হোল্ডার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ তারা ফান্ড দিচ্ছে, যত পয়সা আরো ভালো করবে তত শেয়ার হোল্ডার বৃদ্ধি পাবে, তত আরো ক্যাপিটাল বাড়বে। সো শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করার মাধ্যমে, আত্মবিশ্বাস অর্জন করার মাধ্যমে এই প্রতিষ্ঠান কখনো কিন্তু ক্যাপিটাল শর্টেজে পড়বে না। তো লং রানও দেখা যাবে যে প্রয়োজনে আরো অনেক বেশি শেয়ার ক্যাপিটাল যুক্ত হবে প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এটা প্রতিষ্ঠানের জন্য আরো লং টার্ম ইনভেস্টমেন্ট অনেক বেশি সুবিধা দিবে। সম্ভাব্য মামলা এবং বিচার কার্যের খরচ হ্রাস পায়। দেখো, যখন সকল পক্ষের প্রতি দায়িত্ব পালন করা হয় তখন এই কোম্পানির নামে কেউ কেস করবে বা কেউ বিভিন্ন আইনি ঝামেলায় ফেলবে, এই ধরনের সমস্যাগুলো অনেক কমে আসে। যে কারণে কি হয়, এই ধরনের বিভিন্ন মামলা বা বিচার কার্য সংক্রান্ত এই খরচগুলো অনেক কমে যায়। তোমরা দেখবা যে অনেক ক্ষেত্রে অনেক বড় বড় প্রতিষ্ঠানকে কিন্তু বিভিন্ন সময় কি বিভিন্ন লিগ্যাল অ্যাকশনে ফেলে দেয়, কিন্তু অনেকে অনেক লিগ্যাল অ্যাকশন নেয়, তখন দেখা যায় অনেক সময় বড় প্রতিষ্ঠানকে অনেক বড় ধরনের আর্থিক জরিমানা দিতে হয়। তো এইসব ঝামেলাগুলো থেকে বেঁচে যাওয়া যায় যদি সামাজিক দায়বদ্ধতা মেনটেন করে। সো লাস্টের ব্যাখ্যাটা হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপকের উচিত অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা যথাযথভাবে পালনের মাধ্যমে সম্পদ সর্বোচ্চকরণ নিশ্চিত করা। এখন আমাকে বলো যে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার যে কনসেপ্টটা, এটা কি আজকে ক্লিয়ারলি বুঝতে পারলা, নাকি না স্যার এটা আমরা আগেই জানতাম? কোনটা বলো? স্যার কিছুটা জানতাম আর তার থেকে বেশি বুঝতে পারছি। আচ্ছা, গুড, তার মানে ইমপ্রুভ হয়েছে, তাই তো? এটাই হচ্ছে বড় কথা, যে আমরা আগে জি স্যার। জানতাম স্যার, আজকে বিষয়টা আরো বেশি স্পষ্ট হলো। হ্যাঁ, এটাই দরকার ছিল আমার, কারণ আমি অর্থনৈতিক সামাজিক দায়বদ্ধতার আনসারটা ভালো পাই না তো খাতায়। ম্যাক্সিমাম খাতায় আমি 10টা খাতার মধ্যে 9টা খাতার মধ্যেই এলোমেলো ঢালাভাবে কিছু লেখা থাকে, বাট সেটা মোটেও খুব গঠনমূলক না। এইভাবে লিখতে হবে লেখাটা। যখনই টিচার দেখবে যে তোমার লেখাগুলো অনেক বেশি গঠনমূলক, যখন সে নিজেই দেখবে যে আরে আমি তো কখনো এত গোছানো ভাবে ভাবি নাই, তখনই কিন্তু অটোমেটিক্যালি তোমার প্রতি ইমপ্রেশনটা বেড়ে যাবে। সো যখনই পরীক্ষার খাতায় আমরা আনসার করব, এটা একটা মাইন্ড গেম কিন্তু, জাস্ট তোমাকে চিন্তা করতে হবে টিচারকে আমি এমন ভাবে আমার এই টপিকটাকে প্রেজেন্ট করব যেটা টিচারকে প্রভাবিত করবে এবং সে তাকাতে বাধ্য হবে যে আসলে না, এখানে বিষয়গুলোকে অনেক সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে। তো খাতার শুরুর দিকে এবং শেষের দিকে অবশ্যই এই টেকনিকটা ফলো করতে হয়, এটা খুব জরুরি। ওকে, তো আমরা কয়জন ক্লাস করতেছো বলো? মাঝখানে ব্রেক হয়ে গিয়েছিল, আমি তো ভাবলাম আবার সবাই আসলে একটুখানি 1 মিনিট 1 মিনিট গ্যাপ চলে আসলে আবার সেটা রিকভার করে না, এটা ভালো। সাথে সাথেই মানে লাইন কাট হয়ে যায় না। আজকে তো ভালোই আছে, মোটামুটি 29 জন। তোমাদের কিন্তু গ্রুপে হ্যাঁ এরকমই থাকতো না, 35-36 থাকতো, ছুটির পরে 5 জন
বন্ধু বিদায় নিয়েছে আমাদের, মোটামুটি 30-29-30 জন থাকতেছে। ঠিক আছে, আচ্ছা একটু আমি যেহেতু নেটওয়ার্কে একটু সমস্যায় ভুগতেছি, আমি একটু প্রেজেন্টটা রেখে দিই। আমি জানি তোমরা এখান থেকে যাচ্ছ না, তোমরা আছো, প্রেজেন্টটা নিয়ে রাখি, আবার কখন কোন বিপদ আসে বলা যায় না। প্রেজেন্টটা দিয়ে রাখো তো সবাই, লিঙ্কটা দাও, একটু রেস্টও হলো আচ্ছা আমাদের, স্যার, আমরা পরে নেক্সট টপিক। হ্যাঁ বলো। স্যার আমাদের ক্লাসের শেষে কি তৃতীয় অধ্যায় সম্বন্ধে হালকা ধারণা দেওয়া যাবে? না কি সম্পর্কে বুঝি নাই। স্যার আমাদের ক্লাস শেষে মানে এটার প্রায় শেষ পর্যায়ে কি তৃতীয় অধ্যায় সম্বন্ধে হালকা ধারণা দেওয়া যাবে? তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায় এখন কিভাবে যাব? আগে তো তোমাদের রিভিশনের যেটা, তোমাদের আমি এখন প্রথম অধ্যায় করাচ্ছি না, আমাকে এরপরে আবার ওই যে দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়টা করাতে হবে, যেটা বাকি রয়ে গেছে সিলেবাসে, ওটা শেষ হলে সে পরে রিভাইজে যেতে পারবো। আমি বরং তোমাদেরকে নিজের খরচে আগে একটা অধ্যায় রিভাইজ দিয়ে রাখলাম ফার্স্ট পেপারে, যেটা তোমাদের যাতে কাজে লাগে। কারণ আমি ভাবছিলাম যে আমি যদি এখন স্যার 13 পড়াচ্ছে, আমি 14 পড়ালাম, তোমরা অযথা বিমার এই 13-14 নিয়ে পড়ে থাকলা, এতে আলটিমেটলি তোমরা আসলে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ভাবলাম তোমাদের যদি ফার্স্ট পেপারটা স্টার্ট করে দেই, তাহলে কিন্তু তোমরা মানে একটা মানে স্টার্ট করার একটা শুরু হলো আর কি, আমাদের সুযোগ তৈরি হলো। এই জন্যই মূলত কিন্তু আমাদের এখনো ডিপার্টমেন্টে কোনো মিটিং হয় নাই, আমাদের কিন্তু এখনো রিভাইজ দিতে বলে নাই কিছু, বুঝছো? তো আমি তোমাদের এটা শেষ করে আমাকে দ্রুত আগে দ্বিতীয় পত্র অধ্যায় 14 শেষ করতে হবে। অধ্যায় 14 শেষ করে দেন আমাদের ডিপার্টমেন্টের আমাদেরকে গাইডলাইন দিবে কিভাবে কি, তারপরে সিনিয়ররা কোন চ্যাপ্টার পড়াবে, আমি কোন চ্যাপ্টার পড়বো, আমার সাথে পেয়ারে কে আছে, আমার জুনিয়র আছে নাকি আমার সিনিয়র আছে, এগুলো হিসাব নিকাশ করে সে অনুযায়ী আসলে মানে তোমার আমাদের ক্লাস চ্যাপ্টার গুলো নিতে হয়। কোনো চ্যাপ্টারে আসলে সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা বুঝলাম না, আজকে আমার ফোনের সবচেয়ে মানে বেশি বিরক্ত করতেছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ প্রেজেন্ট দিয়েছো? রিজা রিজা কি প্রেজেন্ট লিংক দিয়েছো নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, সবাই একটু কাইন্ডলি প্রেজেন্টটা দাও, এরপর আমি আলোচনা করছি। আমরা সবাই প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে তাই না? আচ্ছা আমরা তাহলে টপিকে যেতে পারি মনে হয়। তো আমরা আচ্ছা সরি, আমিরুল ইসলাম অনি নামে কে যেন বিরক্ত করতেছে, বুঝলাম না, বারবার ফোন দিচ্ছে ক্লাসের টাইমে। ওকে, আশা করি সব শুনতে পাচ্ছ আর সবাই মনে প্রেজেন্টটা দিতে পারছো? জি স্যার। জি স্যার, অনেকেই মনে হয় দিয়ে দিয়েছে। না দিতে মনে হয়, সবাই প্রেজেন্ট দিতে পারছে মনে হয়, কেউ মিস যাওনি মনে হয়, থাকলে তো বলতোই। ওকে, তোমাদের স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে না? ওকে, তো আমরা একটা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আসলে এখানে কথা হচ্ছিল।
জনাব কুয়াশা জনাব শিশির দুজন পাইকারি ব্যবসায়ী। জনাব কুয়াশা শুধু কাপড়ের ব্যবসা করেন, অন্যদিকে তোমরা পড়ো, আমি উদ্দীপক করবো না, তোমরা ভালো করে জানো। তোমরা খালি আমাকে আনসার দিবা যে গ নাম্বারে আনসার দিবা, জনাব শিশির অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন, এটা খুঁজে বের করো পড়ে। নিজেরা পড়ো তো উদ্দীপকটা। এটা কিন্তু বোর্ডের কোশ্চেন একটা, তো তোমরা এখন বোর্ডের কোশ্চেন পড়ে আমাকে গয়ের আনসার দাও। স্যার গ কি পোর্টফোলিও? কি মানে কনফিউজ আনসার দেওয়া যাবে না, তুমি শিওর হয়ে স্যার আমাকে বলো। পোর্টফোলিও হবে। আচ্ছা, কিভাবে লিখবা প্রথম লাইনটা সেটা বলো। তোমার খাতার প্রথম লাইনটা কি হবে তুমি যখন গ আনসার করবা? জনাব শিশির অর্থায়নের পণ্য বৈচিত্র্যায়নের নীতিটি অনুসরণ করেছেন। পণ্য বৈচিত্র্যায়ন বলবা না, বলবা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। ওকে, আচ্ছা তাহলে কি হবে লাইনটা, যে জনাব শিশির অর্থায়নে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেছেন, রাইট। তাহলে প্রথমে কোশ্চেন আনসার দিতে হবে। হ্যাঁ, এখানে কুয়াশা এবং শিশির, কুয়াশা শুধু কাপড়ের ব্যবসা করতেছে, অন্যদিকে শিশির কাপড়ের ব্যবসার পাশাপাশি জুতার ব্যবসাও করছে, তার মানে সে পোর্টফোলিও বিনিয়োগ করেছে, তাই না? তাহলে সে পোর্টফোলিও বৈচিত্র্য নীতি মেনে চলছে, রাইট, এই তো ধরতে পারছে। এরপর তুমি পোর্টফোলিও বৈচিত্র্য নীতির কি বৈশিষ্ট্য কি সুবিধা সেগুলো ব্যাখ্যা করতে হবে, রাইট, এই তো বুঝছো। ঘ, জনাব কুয়াশার অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায় কি প্রভাব ফেলতে পারে? এটা হচ্ছে যে তোমার পোর্টফোলিও বিনিয়োগ না করলে কি হয়, ঝুঁকি বেড়ে যায়, তাই না? তো কুয়াশা কি করছে, শুধুমাত্র তোমার সে একটাই বিজনেস করছে, সেটা কি কাপড়ের বিজনেস। এখন কোনো কারণে যদি এই ব্যবসাটা ফল করে বা খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সে লসের মুখে পড়ে যাবে। তার মানে তার ব্যবসাতে কি প্রভাব ফেলবে, সে অনেক বেশি ঝুঁকি নিয়ে ব্যবসা করছে। কোনো কারণে বাজার মন্দা হলে তার এই এই ব্যবসাটা খারাপ হলে সে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর যদি সে একাধিক খাতে বিনিয়োগ করতো তাহলে কিন্তু সেই ঝুঁকিটা হ্রাস করতে পারতো। হ্যাঁ, এইভাবে ব্যাখ্যাগুলো করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, এইভাবে উদ্দীপক গুলো প্র্যাকটিস করতে হবে। এখানে আমি আসলে একটা মানে আনসার প্যাটার্ন বলছিলাম যে কিভাবে পরীক্ষার খাতা আনসার করতে হয়। তোমরা গ্রুপ টুর স্টুডেন্ট, তোমরা অলরেডি এগুলো খুব ভালো করেই জানো, তারপরেও আমি একটু গাইডলাইন দিচ্ছি। এইভাবে এই প্যাটার্নটা এরকম হয়, বুঝছো? 1 নং প্রশ্নের উত্তর ক, এভাবে লিখতে হয়। টপিকটা তুমি ধরো ব্যবসা অর্থায়ন কি, প্রথম কোশ্চেন ছিল, তো ব্যবসা অর্থায়ন এবার ব্লু পেন, দেখো ব্লু পেন দিয়ে কোন অংশটা থাকবে, ব্লু পেন দিয়ে লিখে তারপর সুন্দর করে ব্ল্যাকে তুমি ব্যাখ্যাটা লিখবা। 1 মার্কেটটা এইভাবে একটা প্যারার মধ্যে কমপ্লিট করতে স্যার, হয়। যখন এক, ব্লু পেন দিয়ে তো হ্যাঁ, লিখলে অনেক সময় স্যাররা কেটে দেয় অথবা মানে মার্ক কম দেয়। ব্লু পেন দিয়ে লিখলে কেটে দেয়, কি বলো? মানে আর কি মার্ক অনেক, কম দেয় আর কি, মানে আন্ডারলাইন করতে বলে বাট লিখতে মানা করে ব্লু পেন দিয়ে। না না, ব্লু পেন দিয়ে লিখবা কেন? ব্লু পেন দিয়ে, ও আচ্ছা, এই যে 1 নং প্রশ্নের উত্তর ক, এটা জি স্যার, জি স্যার, জি স্যার। কি বলো, যে এটা করে তার এই সম্পর্কে আইডিয়া নাই। ঠিক আছে, তুমি এখানে এই কোশ্চেনটাকে হাইলাইট করার কারণ কি, তার মানে তুমি এটাকে টিচার সহজেই তোমার আনসার এটা খুঁজে পায় যে 1 নম্বর ক কোথায় আছে, খ কোথায় আছে। তো এটা তো খুব ভালো একটা ব্যাপার, যারা কেটে দেয় তারা আসলে কোনো রুলস মানছে, এটা কোনো রুলসের আওতায় নেই। খাতা দেখা রুলসের মধ্যে এরকম কোথাও নাই যে ব্লু পেন দিয়ে মার্ক করলে সেটা কেটে দিবে। কারণ আমরা তো খাতা দেখি, আমাদের খাতা দেখে কিন্তু আমাদের কিন্তু একটা রুলস আছে কিছু নির্দিষ্ট। এই ধরনের কোনো রুলসই নেই, এটা সম্পূর্ণ অনুচিত এরকম কেউ কাজ করলে। যদি কলেজের কেউ এরকম করে অবশ্যই আমাকে জানাবে যে স্যার এরকম হচ্ছে, বাকি বিষয়টা আমরা দেখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা, তারপরে 1 নং প্রশ্নের উত্তর খ, মানে যদি তোমার এইভাবে ব্লু পেন দিয়ে হাইলাইট করে না কেউ মার্ক কাটে বা কমিয়ে দেয়, অবশ্যই তুমি আমাকে এটা জানাবা যে এই কাজটা কে করতেছে। ওকে, ফাইন। তাহলে এরপরে আসি খ। এইভাবে আমরা আনসার করলাম 2টা প্যারা, তার মানে খ এর আনসারটা করতে হয় 2টা পার্টে, প্রথম প্যারা তারপর সেকেন্ড প্যারা। তার মানে আনসার কখনোই আমরা একটানা লিখবো না, এটা বোঝানোর জন্য আমি এভাবে দেখাইছি। তার মানে এখানে 2টা প্যারা, তুমি 3 থেকে 4 মিনিমাম, এটা 1 পেজ 3 লাইন আর ঘরের আনসার লিখবা। আর প্রতি পেজে কমপক্ষে, কলেজে বলে 16 থেকে 18 লাইন, এটা আসলে একটা অবাস্তব ব্যাপার, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না, তবে আমি বলবো মিনিমাম
তুমি 14 থেকে কমপক্ষে 14 থেকে 15 লাইন তুমি রাখবা, হ্যাঁ, চেষ্টা করবা আর কি। আর 16 থেকে 18 লাইন লিখতে পারলে তো ভালো, তবে 14 লাইন কম লিখবা না, এতে খাতার মান নষ্ট হয়ে যায়। ওকে, তো আমরা মোটামুটি কোশ্চেন প্যাটার্নও বুঝলাম। ওকে, একটা উদ্দীপক আলোচনা করলাম এবং আমরা সামাজিক দায়বদ্ধতা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টার, তোমাদের এইসব তোমাদের সাথে আমাকে আর একটা ক্লাস আছে, আমার আছে মনে হয় না? স্যার নেক্সট উইকে থাকতে পারে, এই উইক। আমার মনে হয় এই সপ্তাহে আছে আরেকটা ক্লাস তোমাদের সাথে আমার, হ্যাঁ স্যার, আমার এই যতদূর উইক মনে হয়। রবিবার আর সোমবার স্যার। ও তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামী রবিবারে আমরা ফার্স্ট পেপার ক্লোজ হয়ে যাবে, এরপরে আগামী সোমবারে আমরা সেকেন্ড পেপারের অধ্যায় 14 বেশি সময় লাগবে না, সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমাদের পরীক্ষা আসতে আসতে আরো 5 মাস বাকি। সেটা নিয়ে আমাদের এখনো মিটিং হয় না, আসলে রিভিশন ক্লাস নিয়ে আমরা কিভাবে কি করবো এগুলো নিয়ে এখনো কোনো মিটিং হয়নি। এর মধ্যে হয়তো এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যে আমাদের মিটিং হবে। তো ইনশাল্লাহ এরপরে রিভিশন, আমি তো অলরেডি রিভিশন শুরুই করে দিয়েছি তোমাদের, কিন্তু আমাদের সিলেবাস কিন্তু শেষ হয়নি আসলে। আমার উচিত ছিল আসলে সেকেন্ড পেপারে অধ্যায় 14 শুরু করা। যাই হোক, আমি এটা শেষ করেই তোমরা একটু যাতে প্র্যাকটিসটা শুরু করে দিতে পারো প্রথম পত্র, এই জন্য আমি একটু স্যারের সাথে ব্যালেন্স রাখার জন্য এটা করছি। কারণ স্যারও দ্বিতীয় পত্র পড়াচ্ছে, আমিও দ্বিতীয় পত্রই বিমা পড়াচ্ছি, দুইজনে মিলে বিমা পড়াচ্ছি, তাহলে কিন্তু একটা সাইডে চলে গেলাম সবাই। এই জন্য দুই পেপারে ব্যালেন্স থাকে, এই জন্যই তোমাদের প্রথম পত্রে আমি রিভিশন দেওয়া, এবং আশা করি যে তোমরা উপকৃত হয়েছো। একটা আহ, অনেকদিন পরে আবার এই সাবজেক্টটা শুরু করতে, প্রথম পত্র প্রথম থেকে শুরু করতে কাজে লাগবে এটা অনেক। ওকে, তো জি স্যার। ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ এই হাফেজ। পর্যন্ত থাক আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম।